So, hello everyone, welcome you all to our micro level science study center. আমি এমডি ইমরাউল ইসলাম। আমি তোমাদের মেইনলি ইংলিশের টিচার। আমি আজকে মেইনলি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য যারা এইবার সেমিস্টার 3 এক্সাম দিবে বা চাইছো ক্লাস 12 এর একটা কবিতা করতে, তাদের জন্য আবার ক্যাজুয়াল এন্ড ট্রি নিয়ে এসেছি। এটা মেইনলি পার্ট 2 শুট হচ্ছে আজ আমাদের। পার্ট 1 অলরেডি আপলোডেড হয়ে গেছে, সেটা তোমরা দেখে পার্ট 2 দেখতে পারো। তো পার্ট 2 শুরু করার আগে পার্ট 1টা হালকা করে রিভাইজ করাবো আগে। তার আগে বলে দিই, এমএলএসএস সেন্টারে মেইনলি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও বা চাইছো এখানে জয়েন করতে, তাহলে তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করতে পারো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ছোট ছোট ক্লিপ ভিডিওস দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো। তো উইদাউট এনি ডিলে লেটস বিগিন। সো আমাদের পড়ানোর টপিক যেটা হচ্ছে আওয়ার ক্যাজুয়াল এনার্জি। এটা কি? এটা একটা কবিতা বা পোয়েম, যেটা কার লেখা? তরু দত্তের লেখা। তো মেইনলি ইন্ট্রোডাকশনটা বা তরু দত্ত কে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি ফার্স্ট ক্লাসে, খুব একটা লেন্দি করবো না, তাই শর্ট ক্লাসে ছেড়েছি। আজকে চেষ্টা করবো পুরো কমপ্লিট করার, বা মেইনলি কবিতাটা 3টা পার্টে আপলোড হবে। ওকে, সো এটা সেকেন্ড পার্ট আমরা শুট করতে যাচ্ছি। সো আওয়ার ক্যাজুয়াল ট্রি, এটা নিশ্চয়ই একটা গাছের নাম, যেটা আমরা প্রথম পার্টে বলে দিয়েছি। গাছটা কেন, এই গাছটা নিয়ে কেন লিখলেন? কারণ আমাদের রাইটার তরু দত্তের বাড়িতে একটা গাছ ছিল, যেটা ছিল ক্যাজুয়ালের গাছ। যে গাছের নিচে তার ফ্যামিলি, অর্থাৎ তার 2 ভাই বোন আরু এবং আরজু নিয়ে কিছু স্মৃতি বা কিছু ভিভিড মেমোরি, বা বলে না জীবন্ত কিছু মেমোরি তার জীবনের থেকে গেছে। সে পৃথিবীর যে কোনায় থাকেন না কেন, সেই মেমোরিগুলো তার তাকে উকি দিচ্ছে, তাকে বারবার ভাবিয়ে তুলছে, তাকে পুনরায় ওভারথিঙ্ক করতে বাধ্য করছে। সেই নিয়েই তিনি সেই একটা কবিতা লিখতে বসলেন। এবং তার জীবন দশার শেষ পর্যায়ে, তার জীবন দশা খুব একটা লম্বা ছিল না, মাত্র 21টা বছরের, কিন্তু তার জীবন দশার শেষ মোমেন্টে তিনি এই কবিতাটা লিখেছিলেন, যেটা তার বাবা প্রডিউস করেছিল বা পাবলিশ করেছিল। তো আর ইন্ট্রোটা টাইম নেব না, আমরা ডাইরেক্ট কবিতাটা শুরু করছি। তার আগে আমরা রিভিশনটা করে দিই হালকা করে। সো আমি সেকেন্ড পার্টটা লিখে রেখেছি, ফার্স্ট পার্টটা আমি যেহেতু অলরেডি করে দিয়েছি, আমি রিভাইজ করে দিচ্ছি বই থেকে। ওকে, তো প্রথম পার্টে মেইনলি আমি রাফলি ওপর থেকে করাচ্ছি। লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড আর রাউন্ড। লাইক লাইক এই ওয়ার্ডটা মেইনলি দেখলে বুঝবে, সিমিলির জন্য ইউজ করা হয়। অজগর সাপের মতো বড়, অজগর সাপের মতো, অজগর সাপ কিন্তু বলেনি, কি করেছে? পেঁচিয়ে আছে গোল গোল করে। পরের লাইনটা পড়ি। দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার, একটি অমসৃণ গুড়ি, অমসৃণ গুড়ি যাতে দাগ আছে। কিসের দাগ? ক্ষতর দাগ। ক্ষতগুলো কেমন? গভীর ক্ষতর দাগ আছে সেটাতে। সেটাতে জড়িয়ে আছে কে? পাইথন সাপের মতো, মেইনলি অজগর সাপের মতো, কি করে? গোল করে জাস্ট পেঁচিয়ে আছে, জড়িয়ে। আপ টু ইটস সামিট নিয়ার দ্য স্টার। সামিট বলতে কি? চূড়া। চূড়া মেইনলি পাহাড়ের যেমন চূড়া হয়, সেরকমই চূড়া। তো মেইনলি এখানে গাছের চূড়া বা গাছের মগডাল, যেটা বলে না আমরা মগডাল বলি, বা নম্রে সবচেয়ে উপরের অংশটাকে, সেটাকে আমরা বলি। তো এখানে যেটা বলা হয়েছে, গাছটাকে এতটা লম্বা বলা হয়েছে যে সেটা নাকি তারাদের ছুঁয়েছে। বাস্তবে এটা উপমা, বা মেইনলি আমাদের উদাহরণের ক্ষেত্রে বলা হয়েছে। যেমন ধরো না, একটা মানুষ তো খুব একটা লম্বা হয় না, জিরাফের মতো লম্বা বলি, কিন্তু জিরাফের মতো লম্বা মানুষ এক্সিস্টই করে না, ঠিক? ওকে, সো মেইনলি এই যে তুলনাগুলো করা হয়, সেরকমই গাছটা লম্বা কতটা সেটা বোঝাতে বলেছে। তারা ছুঁয়ে নিয়েছে এত লম্বা। A creeper climbs in whose embraces bound. মেইনলি দেখো, ক্রিপার মানে কি? ক্রিপার, ক্রিপার বলতে জড়িয়ে থাকা লতা পাতা। গাছে যে লতা পাতাগুলো জড়িয়ে থাকে না, যারা গাছ বেয়ে বেয়ে জড়িয়ে গাছটাকে আলিঙ্গন করে সাজিয়ে তোলে, সেটাই। সেই নিজের অহংকার নিয়ে বা নিজের দম্ভ নিয়ে নর্মালি সেই গাছগুলো ওই গাছটার সৌন্দর্যটাকে, অর্থাৎ ক্যাজবেরেনা গাছটার সৌন্দর্যটাকে বাড়াচ্ছে। কে? ওই ক্রিপার্স গুলো। অ্যাকচুয়ালি এখানে একটা সিমিলি ইউজ করেছে, বুঝতে পেরেছো? লাইক আ হিউজ পাইথন, আর শেষে বললো আ ক্রিপার ক্লাইম্বস, অজগর সাপের মতো বড় এবং মোটা এটি। ক্রিপার্স ক্লাইম্ব বলতে লতা পাতাগুলো গাছটাকে জড়িয়ে আছে পেঁচিয়ে। আলটিমেটলি এখানে এখানে কি অজগর সাপের কথা বলা হয়েছে? না, এখানে অজগর সাপ কোনটা? ওই ক্রিপার্স ক্লাইম্বস গুলো, মানে তরু লতা পাতাগুলো। ওকে, নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং। নো আদার ট্রি কুড লিভ মানে যেভাবে ক্যাজবেরেনা গাছটা ওই ক্রিপার্স গুলোকে, লতা পাতাগুলোকে নিজের গায়ে জড়িয়ে রেখেছে এবং তার নিজের রস,
বা পুষ্টিকে নিউট্রিয়েন্টস গুলোকে প্রদান করছে, ওগুলো ভোগ করে ক্রিপার্স গুলো বেড়ে উঠছে, অন্য গাছ কিন্তু বেঁচে থাকতে পারতো না। বাট এখানে আমাদের ক্যাজুয়ারানা গাছ, তরুলতা দত্তের ক্যাজুয়ারানা গাছ কিন্তু বেঁচে আছে এবং কি করছে জানো? বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার, এবং সাহসিকতার সঙ্গে নিজেকে দাঁড়িয়ে রেখে স্তম্ভ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এবং মনে হচ্ছে যেন সেই তরু লতা পাতাগুলোকে ও মাফলারের মতো করে ব্যবহার করছে। কেমন মাফলার? নর্মালি আমরা কমফোর্টেবলি মাফলার ইউজ করি, সেরকম ভাবে মনে হচ্ছে তার ওটা বোঝাই ফিল হচ্ছে না, সে নিজের অলংকার বা মাফলার হিসাবেই নিজের একটা বডির একটা ঢাকার যায় জিনিস মাফলার যেটা হিসাবে ইউজ করছে, সেটাকে তার বোঝা হিসাবে ফিল করছে না। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হ্যাঁ, এবার দেখো নর্মালি তরুলতা বড় পাতাগুলো থাকা সত্ত্বেও নিজের পুষ্টিটাকে এমন লেভেলে বাড়িয়েছে যে তার ডালপালা দিয়ে হয়তো তরুল লতা নর্মালি ফুল ঝুলছে। ফ্লাওয়ার্স আর হাং মানে ফুল ঝুলছে। ফুলগুলো কেমন? ইন ক্রিপসন ক্লাস্টার্স অল দ্য বোজ এমন। দেখো ক্রিমসন বলতে কি গাঢ় লালকে ক্রিমসন বলা হয়, আগে বলেছি। ক্লাস্টার বলতে কি গুচ্ছ আকারে থাকা, গুচ্ছ আকারে গাঢ় লাল ফুলগুলো ঝুলে আছে। whereon all day are gathered bird and bee, এবং সেই ফুলগুলোতে পাখি এবং মৌমাছি এসে ভিড় করে। and often at night the garden overflows, এবং মানে সাধারণত রাত্রিবেলা, at night রাত্রিবেলা কি হয় গার্ডেনটা উপচে যায়। কিসে উপচে যায়? উইথ অন সুইট সং, একটি মিষ্টি গানে উপচে যায়। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার কোনো শেষ নাই। হ্যাভ নো ক্লোজ মানে যেটা বন্ধই হবে না, যে গানটা একটাই গান চলতে থাকবে। সাং ডার্কলিং ফ্রম আ ট্রি, মনে হচ্ছে অন্ধকার থেকে গাছটার মধ্যে থেকে, ডার্কলিং বলতে অন্ধকার থেকে গাছটার মধ্যে গানটা ভেসে আসছে। while men repose, যখন মানুষজন বিশ্রাম নেয় বা ঘুমিয়ে থাকে বা নিজে আরাম নেয়। এইটুকু অব্দি পড়েছিলাম। আমরা এবার সেকেন্ড স্ট্যান্ডার বা সেকেন্ড 11টা লাইন, পরের 11টা লাইন আমরা পড়বো। তো আই থিঙ্ক রিভাইজ হয়ে গেছে, তোমরা যারা অলরেডি ভালো করে রিভাইজ করেছে তারা এইটুকু পার্ট স্কিপ করে ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো। ওকে, সো দেখো আমি আবার ক্যাজুয়ারানা ট্রিটা প্রপারলি শুরু করছি। আবার নেক্সট 11টা লাইন দেখো, আওয়ার ক্যাজুয়ারানা ট্রি, তরু দত্তের লেখা। নেক্সট 11টা লাইন হচ্ছে when first my casement is wide open through, প্রথমে বললো সারাদিনের প্রথমে বর্ণনা দিল গাছটা কি জড়িয়ে আছে, কেমন, কতটা গর্ত থেকে শুরু করে কতটা লম্বা গাছটা, এবং সেখানে দেখবা মানুষজন কি করে, রাত্রিবেলা কেমন গার্ডেনটা হয়, গার্ডেনের সাথে সাথে কিভাবে সৌন্দর্যটা গার্ডেনে বেড়ে যায়, কিসের দ্বারা, এবং গাছের ফুল কেমন হয়, সেখানে মৌমাছিরা বসে, এগুলো সব বললো। এবার বলছে when first my casement is wide open through, যখন সে তার, এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মানেটা বলে দিই। কেসমেন্ট বলতে কি? কেসমেন্ট বলতে বড় জানালাটাকে বোঝায়। ওয়াইড বলতে ওয়াইড একটা বিশালাকার টাইপ অফ। থ্রোন বলতে কি? থ্রোন বলতে থ্রো বলতে ছুঁড়ে ফেলা। থ্রো থেকে থ্রোন এসছে, ভার্বের 3টা ফর্ম হয়, থ্রো থেকে থ্রোন এসছে। তো এই অ্যাকচুয়াল মানেটা আমরা বলছি, দেখো বলছে প্রথম আমার দিনের প্রথম যখন জানালাটা, তার বড় একটা জানালা জোরে এইভাবে ঠেলে খুলে দিল। মানে একটা জানলাকে আমরা একটা পাল্লা খুলতে পারি বা দুটো পাল্লা হালকা করে খুলতে পারি, যখন পুরোটা সম্পূর্ণভাবে ওয়াইডলি মানে যতটা খোলা যায় ততটা খুলে দিল। কে খুললো এখানে? তরু দত্ত বলছে হয়তো জানালা থেকে পুরো জানালা দিয়ে দেখতে দেখতে পুরো জানালার পাল্লাটা খুলে দিল, পুরোটা সম্পূর্ণভাবে ছুঁড়ে, বলে না এইভাবে ঠেলে খুলে দেওয়া, থ্রো করে খুলে দেওয়া। তারপরে কি হচ্ছে? অ্যাট ডাউন, কখন খুললো? ভোরবেলা, সন্ধ্যাবেলা। নর্মালি রাত্রিবেলার ঘটনাটা বললো যে একটা মিষ্টি গান ভেসে আসছে। তারপরে ভোরবেলা যখন সেই জানলাটা খুললো তখন কি হচ্ছে জানো? মাই আইস ডিলাইটেড অন ইট রেস্ট, এবং এই গাছটার দিকে, রেস্ট বলতে এখানে আরাম না, রেস্ট বলতে যখন পরে গিয়ে পড়লো, পড়ে যাওয়া, রেস্ট বলতে চোখের দৃষ্টিতে গিয়ে পড়া। কোথায় পড়ে? আনন্দে। ডিলাইটেড বলতে আনন্দের সহিত নর্মালি সেই গাছটার দিকে বা সেই গার্ডেনটার দিকে চোখটা জাস্ট যখন ওই এরিয়াটার দিকে পড়লো তখন আনন্দিত হয়ে গেল তার। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার ওয়ান ইটস ক্রেস্ট, দেখো সামটাইমস কিছু কিছু সময়, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বলছে কিছু কিছু সময়, মেইনলি বেশিরভাগ করে শীতকালে, মোস্ট ইন উইন্টার বেশিরভাগ করে শীতকালে। অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট আমি দেখো ছোট ছোট ওয়ার্ডে, যেমন ক্রেস্ট বলতে কি?
গাছের চূড়া। আমরা যেমন সামিট বলতে চূড়া বুঝলাম না, সামিটের সিনোনিমস হিসাবে আমরা ক্রেস্ট ইউজ করতে পারি। ক্রেস্ট মানে সামনের চূড়াটা। যেমন কেসমেন্ট মানে বড় জানালা, ওয়াইড বলতে বিশাল করে খুলে দেওয়া, ওপেন বলতে খোলা জানো, থ্রো বলতে ছুঁড়ে দেওয়া, ডিলাইটেড বলতে আনন্দ, রেস্ট বলতে মানে এখানে রেস্ট বলতে তো পড়ে যাওয়া, পড়া। ডন বলতে ভোরবেলা যেটাকে বলা হয়, ডিলাইটেড বলতে বললাম, উইন্টার বলতে শীতকাল, ক্রেস্ট বলতে চূড়া। ক্লিয়ার? তো বলছে সামটাইমস কিছু কিছু সময়, মেইনলি বেশিরভাগ করে শীতকালে, যখন ওই চূড়ার দিকে, অন ইটস ক্রেস্ট, ওই গাছের চূড়ায় কি হয় জানো, আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক আলোন। এখানে কিছু কিছু জিনিস খেয়াল রাখবে, যেমন এমসিকিউ এর জন্য মেইনলি তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন হয়, মেইনলি এমসিকিউ টিপি। ওকে, তো সেখানে কি করবে দেখো, গ্রে, গ্রে বলতে কি, গ্রে বলতে ধূসর কালারটাকে গ্রে বলা হয়। বাবুন, বাবুন বলতে দেখো মেইনলি বড় আকারের বানর যাকে বলে, বা বাদর, মেইনলি বড় আকারের বানরটাকেই বলে বাবুন। তো মেইনলি বড় আকারের বানর আমরা সাধারণত যেগুলো দেখি হনুমান টাইপের, হনুমান টাইপের বড় বানর যেটা দেখবো ওটাকে ধরবো বাবুন। সিটস বলতে বসে থাকা। স্ট্যাচু লাইক বলতে কি, স্ট্যাচু মানে মূর্তি, লাইক স্ট্যাচু লাইক মানে মূর্তির মতো করে। আলোন মানে প্রথমে বললো ও জানালাটা খুলে দিচ্ছে, খুলে গিয়ে তার চোখটা যাচ্ছে কোথায়, সেই দিকে, গাছটার দিকে, যেখানে দিয়ে তার আনন্দের সহিত চোখটা যাচ্ছে, কিন্তু ডিলাইটেড। হ্যাঁ, কেন দেখবা কিছু কিছু সময় মেনলি শীতকালে ওই গাছের চূড়াতে একটা গ্রে বাবুন, একটি ধূসর বাবুন মানে একটি বড় বিশালাকার বানর বসে থাকে, কেমন করে, স্ট্যাচু লাইক বলতে মূর্তির মতো করে বসে থাকে। মানে দেখো তুমি জানালাটা খুললা, এবার দেখছো গাছের উপরে একেবারে উঁচুতে একটা বড় বিশালাকার বানর বসে আছে স্ট্যাচুর মতো করে, নো নড়াচড়া, কোনো নড়াচড়া করছে না, একাই বসে আছে। কোশ্চিনটা আসতে পারে বাবুনটা একাই ছিল। দেখো প্রথমে বলে যে গ্রে বাবুন, একটি বাবুন, তারপরে বলে দিল অ্যালোন, অ্যালোন বলতে একাকী, বলতে তার ছানাপোনাও কেউ ছিল না, একাই ছিল, বা তার পার্টনারও কেউ ছিল না, একাই, অ্যালোন। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে বলে এমসিকিউ এর কাজে লাগে। তো তারপরে বুঝতে পারলা আনন্দিত কেন হয়েছিল রাইটার, জানলাটা খুলে, দেখো জানলা খুলে দেখছো গাছের উপরে একটা বড় বানর বসে আছে, যে স্ট্যাচু হয়ে বসে আছে, ভালো লাগলো দেখতে ওকে। তারপরে বলছে ওয়াচিং দ্য সানরাইজ ওয়াইল, ওয়াচিং দ্য সানরাইজ। এবার বলো স্ট্যাচু হয়ে বসেছিল বানরটা কেন, ও সানরাইজ মানে সূর্যোদয় দেখছিল। স্ট্যাচু হয়ে বসে থাকার কারণ কি ছিল, সে সূর্যোদয় দেখছিল। while on lower bones, while on lower bones, দেখো এই যে while, সেই সময় নিচের ডালগুলিতে, নিচের ডালগুলিতে, ওই টাইমে তো ওপরে চূড়ায় কে ছিল, বড় গ্রে বাবুনটা, বড় বাদরটা, নিচে কি হচ্ছে জানো, হিজ পুনি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। পুনি, পুনি বলতে কি পুচকে বলে না, পুনি, পুচকেটাকে পুনি বলা হয় ইংরেজিতে। অফস্প্রিং বায়োলজির ভাষায় অফস্প্রিং, অফস্প্রিং বলতে হচ্ছে ছানাপোনা, পুনে অফস্প্রিং বলতে হচ্ছে ওই যেটা বড় বানরটা আছে তার ছোট ছোট বাচ্চারা, খুব ছোট সাইজের অফস্প্রিং কি করছে, লিপ বলতে লাফালাফি করছে, অ্যান্ড প্লে, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করছে এবং খেলছে নিচের ডালগুলিতে। মগ ডালে আছে কিন্তু কে, চূড়াই বা মগ ডালে কে আছে, বড় বানরটা, আর নিচে আছে তার ছোট বানরগুলো বা পুচকে ছানাপোনাগুলো, তারা কি করছে, খেলাধুলা করছে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এখানে ছোট ছোট জিনিস, হেইল বলতে কি, কোনো জিনিসের শুরু করা, দিনের শুরু করাটাকে হেইল বলা হয়। মানে কোকিল পাখিগুলি, কোকিলাস মানে হচ্ছে কোকিল পাখিগুলি, ফার অ্যান্ড নিয়ার কাছে দূরে, কাছে দূরে কথার অর্থ, ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে কাছে দূরে, মানে কি সর্বত্র, কাছে দূরে বলতে কি কাছেও দূরেও, মানে বিশাল একটা এরিয়া, মানে মনে হচ্ছে সর্বত্র এরিয়া জুড়েই কোকিল পাখিগুলি দিনের শুরু করছে, দিনের আরম্ভ করছে, হেইল দ্য ডে দিনের শুরু করছে। and to their pastures went our sleepy cows। এবার দেখো ছোট ছোট ওয়ার্ডের মানে জানলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। প্যাস্টিয়ার্স মানে, প্যাস্টিয়ার মানে মেইনলি তৃণভূমি বা চারণভূমি বলতে পারো। চারণভূমি মানে কি, যেখানে কোনো পশুরা চড়তে যায় সেটাকে চারণভূমি বলে। আর চড়তে যায় কিসের জন্য, সেখানে ঘাস বা লতা পাতা পাবে, সেখানে চড়তে যায়, তো ওই জন্য তৃণভূমি কাইন্ড অফ বলতে পারো, বা গ্রাসি ল্যান্ড। বাট পাস্টিয়ার্স বলতে গ্রাসি ল্যান্ড, নর্মালি সিনোনিমস হচ্ছে গ্রাসি ল্যান্ড বলতে ঘাস জমিকে বলে, এবং প্যাস্টিয়ার বলতে চারণভূমি যেখানে গরুরা চড়তে যায়। তো বলছে প্রথমে বললো কি কোকিলগুলো দিনের শুরু করছে এবং এবং কি করছে, চারণভূমির দিকে
আমাদের স্লিপি, স্লিপি বলতে নর্মালি ঘুম থেকে উঠলে মনে হয় না যে ঘুম উঠে যাচ্ছি, তবু ঘুমটা চোখটা ঢুলে ঢুলে করে যাচ্ছে, সেরকমই ভোরবেলা বলে দেখো পুরোটা কিন্তু ডন, ভোরবেলায় কাজটা হচ্ছে। ভোরবেলা কি হচ্ছে, গরুগুলো চড়তে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ঘুমে ঢুলছে। স্লিপি কাউস, কাউস মানে তো গরু, স্লিপি বলতে ঘুমন্ত গরুগুলো, মানে হচ্ছে অর্ধ ঘুম অবস্থায় যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, ইন দ্য শ্যাডো, এবং দেখো নর্মালি এই মাইন্ডটা মানেটা ডিপলি বুঝতে হবে। বাই দ্য হোয়ার ট্রি, মানে দেখো বাই দ্য হোয়ার ট্রি, এই লাইনটাকে দেখো। হোয়ার বলতে কি, হোয়ার বলতে কোনো জিনিস দেখো নর্মালি তোমরা বড় বট গাছ বা বড় গাছ দেখলে দেখবা খুব বয়স্ক লেভেলের গাছ হয়ে গেলে এত বিশালাকার দেহ বা শরীর হয়ে যায়, মেনলি জায়েন্ট আকারে হয়ে যায়, দৈত্য মানব, দৈত্য মানে বিশালাকার এরিয়াটাকে ছায়া একটা ফেলে দেয়, মানে ওই বিশাল একটা এরিয়াটাকে ছায়া করে দেয়। বৃষ্টি হলেও দেখবা তার নিচে দাঁড়ালে মনে হবে তোমার এক ফোঁটা জলও পড়ছে না। তো সেরকমই বলছে, অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্য হোয়ার ট্রি, একটি মানে নর্মালি এই যে বৃদ্ধ গাছটি, বড় গাছটি, এই যে বুড়ো বা মাইনলি বুড়ো গাছটি, এই ক্যাজুরানা গাছটা ছায়া ফেলছে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, খুব সুন্দর এবং বিশাল আকার ছায়া ফেলছে। কোথায়? একটা ব্রড ট্যাঙ্ক কাস্ট, একটা ব্রড ট্যাঙ্ক কাস্ট, ব্রড বিশাল আকার ট্যাঙ্ককে মনে হচ্ছে একটা গুড়ির আকারে নর্মালি বিশাল একটা পুকুরকে ঢেকে দিচ্ছে ছায়াতে। নেক্সট লাইনে দেখি, বাই দ্য ওয়াটার, by the water lilies spring like snow in must। দেখো স্প্রিং, মেইনলি স্প্রিং কোনো ঋতুর নাম এখানে না, স্প্রিং বলতে ফুটে ওঠা, স্প্রিং মানে লিলিজ, স্প্রিং বলতে ভোরবেলা স্প্রিং গুলো লিলিগুলো ফুটে উঠেছে। এনমাস্ট বলতে, এনমাস্ট বলতে আচ্ছন্ন বা বললে ওপরেই তলটাকে আচ্ছন্ন করে দেওয়া। নর্মালি আমি এই লাইনটা বলছি, স্নো বলতে তোমরা বরফ জানো। দেখো মেইনলি গাছটার একটা পুকুর আছে, পুকুরে বড় বিশাল আকার যে ব্রড ট্যাঙ্ক কাস্ট, একটা বিশাল আকার ছায়া পড়ছে পুকুরের ওপর, এবং সেই পুকুরে লিলিজ গুলো, ওয়াটার লিলিজ মানে পুকুরে যে লিলিজ গুলো ফুটে ওঠে, সেই লিলিজ গুলো ফুটে উঠেছে, এবং লিলি ফুলগুলো এমন করে ফুটে উঠেছে মনে হচ্ছে পুকুরটার উপরে বরফের বরফ জমা পড়েছে, স্নো বরফে আচ্ছন্ন হয়ে গেছে। পুকুরটাকে লিলি ফুলে এতটা ভরে আছে মনে হচ্ছে বরফ দ্বারা আচ্ছন্ন হয়েছে, বরফে পুরোটা ঢাকা আছে পুরোটা। ইনমাস বলতে কি, আচ্ছন্ন হয়ে যাওয়া। আমি ওয়ার্ডগুলো আবার রিপিট করে দিচ্ছি, যেমন ধরো এখানে কেজমেন্ট বলতে বড় জানালা, থ্রো বলতে ছুড়ে দেওয়া, থ্রোন যেটা আছে, ডন বলতে ভোরবেলা, ডিলাইটেড বলতে আনন্দ, রেস্ট বলতে এই কবিতার ক্ষেত্রে পড়া মানে চোখের ফার্স্ট আই সাইটটা বা চোখের দৃষ্টিটা পড়া। সামটাইমস বলতে জানো কিছু কিছু সময়, উইন্টার বলতে শীতকাল, ক্রেস্ট বলতে উপরের মগডাল বা চূড়া, গ্রে বলতে ধূসর, বাবুল বলতে হচ্ছে বড় বানর, সিটস মানে বসা, স্ট্যাচুলাই বলতে মূর্তির মতো, আর লোন একা। সানরাইজ বলতে সূর্যোদয়, লোয়ার বজ মানে হচ্ছে নিচের ডালগুলি, পুনি বলতে পুচকে, অফস্প্রিং বলতে পুচকে ছানাপোনা, মানে অফস্প্রিং বলতে পুনি, অফস্প্রিং বলতে পুচকে ছানাপোনা, লিপ বলতে লাফানো, প্লে বলতে খেলা। ফার অ্যান্ড নিয়ার, এইটা মনে রাখো, ফার অ্যান্ড নিয়ার একটা ছোট ফ্রেজ রয়ে যাচ্ছে, ফার অ্যান্ড নিয়ার কাছে দূরে মানে সর্বত্র এরিয়া জুড়ে। কোকিলাজ মানে কোকিল পাখি, হেইল বলতে আরম্ভ করা, তারপর পাস্টার্স বলতে চারণভূমি, স্লিপি বলতে হচ্ছে কি ঘুমন্ত, শ্যাডো মানে ছায়া, ব্রড ট্যাঙ্ক কাস্ট একটা বিশাল আকার এরিয়া জুড়ে যে ছায়াটা পড়ে যাচ্ছে সেই এরিয়াটা, হোয়ার বলতে বুড়ো বা বৃদ্ধ, বিউটিফুল বলতে সুন্দর, ভাস্ট, ভাস্ট তো আলোচনা করা হয়নি, ভাস্ট মানে হচ্ছে কি একটা বিরাট, মানে না একটা ভাস্ট এরিয়া ধরে, একটা বিশাল আকার জায়গা ধরে। ওয়াটার লিলিজ একটা ফুলের নাম, স্প্রিং বলতে ফুটে ওঠা, স্নো বরফ, ইনমার্স বলতে আচ্ছন্ন করে থাকা। তো আমরা নেক্সট 11টা লাইন ডিসকাস করে নিই।